ত্রিপুরা সহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে গত কয়েকদিন যাবৎ ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢল থেকে নেমে আসা পানিতে অনেকগুলো এলাকা প্লাবিত হয়ে গেছে। সেখানে বন্যা পরিস্থিতি বিরাজ করছে। পানি এতটাই বিপদসীমার ঊর্ধ্বে উঠে গিয়েছে যে সেখানে 8 থেকে 10 জন মানুষ নিহত হয়েছেন। হতাহতের ঘটনাও তো আছে। ভারতের সৃষ্ট বন্যায় বাংলাদেশও প্লাবিত হয়েছে। বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। পানি এতটাই বিপদসীমার ঊর্ধ্বে উঠে গিয়েছে যে সেখানে স্মরণকালের ভয়াবহ বন্যায় পড়তে যাচ্ছে বাংলাদেশ। ইতিমধ্যেই বেশ কিছু এলাকা সেখানে প্লাবিত হয়েছে, পানিবন্দী রয়েছে হাজার হাজার মানুষ। বিশেষ করে ফেনীর 3 উপজেলায় পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া প্লাবিত হয়েছে। এই 3 উপজেলার শতাধিক গ্রাম, পানিবন্দী লক্ষাধিক মানুষ। নোয়াখালীর 9টি উপজেলার মধ্যে 8টিতেই জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করেছে। 3 দিন ধরে বেশিরভাগ ঘর বাড়ি জলমগ্ন হয়ে আছে। খাগড়াছড়ির দীঘিনালায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার 18টি ইউনিয়নের সবকটি বন্যায় প্লাবিত হয়েছে। টানা বৃষ্টির সঙ্গে পাহাড়ি ছড়া ও নদ নদী দিয়ে তীব্র বেগে ভারত থেকে আসছে পানি। এতে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। ফেনীর আনন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোহাম্মদ সেলিম বলেন, এর আগে সর্বশেষ 1988 সালে ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছিলেন ফেনীর বাসিন্দারা। গত 36 বছরে অনেকবার বন্যা হলেও এই ধরনের ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হয়নি। এবারের বন্যায় পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ার 90% এলাকা প্লাবিত হয়েছে। ত্রিপুরার বাংলাদেশ ঘেঁষা খোয়াই জেলার প্রশাসন সর্বোচ্চ লাল সতর্কতা জারি করেছে, কারণ খোয়াই নদীর পানির স্তর বিপজ্জনকভাবে বেড়ে গেছে বলে জেলা প্রশাসন জানিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় 31 বছর পর মধ্য ত্রিপুরার ধলাই জেলার বিশাল জলাধার ডুম্বুরের 41 বর্গ কিলোমিটার একদিক থেকে জল যাওয়ার গেট বা স্ল্যাব গেট এর 3টির মধ্যে একটি খুলে দেওয়া হয়েছে। এর জেরে বাংলাদেশের কিছু অংশ প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। নদীর বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কাতেই এই গেট খুলে দেওয়া হয়েছে, কিন্তু তাতে পরিস্থিতির উন্নতি হয়েছে না অবনতি হয়েছে তা জোর দিয়ে বলা যাচ্ছে না। এনিওয়ে, ভারত থেকে সৃষ্ট বন্যার কারণেই বাংলাদেশের আজকের এই ভয়াবহ পরিস্থিতি। বাংলাদেশের হাজার হাজার মানুষ পানিবন্দী, ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে বিপুল পরিমাণ, এবং এই মানুষগুলোকে আসলে কিভাবে রাতারাতি উদ্ধার করা যাবে সেজন্য নাজেহাল বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের মানুষ। তবে এখানে বাংলাদেশের সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই বন্যা পরিস্থিতিকে মোকাবেলা করার চেষ্টা করছে। কিন্তু ভারত এখানে যে কাজটি করেছে সেটি কি তারা ঠিক করেছে? ত্রিপুরায় বন্যা পরিস্থিতি চলছিল বুঝলাম, তারা নিজেদেরকে বাঁচাতে ডুম্বুরের একটি গেট খুলে দিয়েছে, সেটাও বুঝলাম। কিন্তু ত্রিপুরায় বন্যা পরিস্থিতি যখন চলছিল তখন তো তারা সেখানে আশেপাশের মানুষজনকে সতর্ক করেছে, তারা সতর্কতা জারি করেছে। কিন্তু তারা কি এটা খেয়াল রাখেনি যে তাদের সঙ্গে জড়িয়ে আছে গোটা আরেকটি দেশ? যদি এই ডুম্বুরের গেট খুলে দেওয়া হয় তাহলে বাংলাদেশের মানুষ রাতারাতি পানিবন্দী হয়ে যাবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী কিন্তু এটা জানাতে তারা বাধ্য ছিল, কিন্তু তারা সেটা করেনি। এই যে ভারতের আগ্রাসন, আমরা বারবার বলে আসছি যে ভারত এখানে একেবারেই বাংলাদেশের উপরে আগ্রাসন চালাচ্ছে, সেটা কেউ কেউ মানতে নারাজ। কিন্তু এখন তারা কি বলবেন যে এটা আগ্রাসন নয়? যখন আমাদের পানির দরকার হয় তখন ভারত সেখানে বাঁধ দিয়ে পানি ঠেকিয়ে দেয়। আবার যখন আমাদের পানির দরকার নেই তখন ভারত বিভিন্ন বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে একেবারে তলিয়ে দেয়। ফলে এই যে ভারতের দাদাগিরি, এই দাদাগিরির বিরুদ্ধেই আমাদের বিদ্বেষ, এই দাদাগিরির বিরুদ্ধেই আসলে আমাদের প্রতিবাদ। এবং সেটা যদি আপনারা মনে করে থাকেন যে আমাদের ভারত বিদ্বেষ মনোভাব এমনি এমনি, তাহলে আমরা এখানে বলতে চাই যে আসলে বাংলাদেশ বিদ্বেষী মনোভাব ভারত সরকারের এখানে এমনি এমনি হচ্ছে। এর আসলে তেমন কোনো কারণ নেই, একেবারেই নিজেদের স্বার্থে, শুধুমাত্র নিজেদের স্বার্থেই নয়, বাংলাদেশকে একেবারে শত্রু ভাবাপন্ন জায়গা থেকে দেখে, এবং সেই কারণেই তারা এই ধরনের কর্মকাণ্ড করতে থাকে একের পর এক। এখানে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা পুরোপুরি রাজনৈতিক, একেবারে এর অন্যথা করে দেখার কোনো কারণ নেই। ভূ রাজনৈতিকগতভাবে বাংলাদেশ এবং ভারত পাশাপাশি জায়গায় রয়েছে, এবং বাংলাদেশের যেরকম ভারতকে দরকার ভারতেরও ঠিক তেমনি বাংলাদেশকে দরকার। কিন্তু ভারত যেটা করে, 1971 সালে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে সেই দোহাই দিয়ে বাংলাদেশকে নিজেদের উঠোন বানিয়ে নেওয়ার চেষ্টা করে, এবং যত্রতত্র তারা এখানে খবরদারি করার একটা টেন্ডেন্সি নিয়ে সবসময় বাংলাদেশকে দেখে। কিন্তু বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, ভারত চাইলেই তো তাকে উঠোন হিসেবে ব্যবহার করতে পারে না, কিংবা ভারত চাইলেই যা ইচ্ছে তাই ব্যবহার বাংলাদেশের জনগণের সঙ্গে করতে পারে না। যদি সেটা করে তাহলে বাংলাদেশের জনগণ কিন্তু সেটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে জানে।
বাংলাদেশে একটি পুতুল সরকার ছিল, ভারত সেটাকে বসিয়ে রেখেছিল, ভারতের তাবেদার সরকার, শেখ হাসিনার সরকার। ফলে বিগত 16 বছর যাবৎ বাংলাদেশকে কেন্দ্র করে ভারত যত প্রকার আগ্রাসন এখানে চালিয়েছে এবং বাংলাদেশকে যত প্রকার ক্ষতির সম্মুখীন করেছে, সেটা অন্য কোনো দেশ তার প্রতিবেশী দেশের সঙ্গে করেছে বলে আমার কাছে সেটার ইতিহাস নেই। কিন্তু এখানে বাংলাদেশের পুতুল সরকারের সঙ্গে সঙ্গে বাংলাদেশের একটি গোষ্ঠী যারা এখানে এই সরকারকে মদত জুগিয়েছে এবং ভারতকে বাংলাদেশের থেকে বেশি আপন করে তারা দেখেছে এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সমস্ত জনবিরোধী কর্মকাণ্ডকে তারা সাপোর্ট করে গিয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যে কি সেটা সেই 2009 সাল থেকে এখানে দেখিয়ে এসেছি। বাংলাদেশের জনগণের সঙ্গে ভারত যে এখানে একেবারে শত্রু মনোভাবাপন্ন হয়ে কর্মকাণ্ড চালায় সেটা 2009 সাল থেকে দেখিয়েছি এবং সেটার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে জনগণের সামনে সেটা তুলে ধরেছি এবং জনগণকে সেটার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমরা জানিয়েছি। বলেছি যে বাংলাদেশে ভারতের তাবেদার সরকার আমরা চাই না। এই যে বিএসএফ বাংলাদেশের জনগণকে সীমান্তে পাখির মতো গুলি করে হত্যা করে তার বিরুদ্ধে সোচ্চার হয়েছি। আমরা 7 জানুয়ারি ফেলানি হত্যা দিবসকে কেন্দ্র করে সীমান্ত হত্যা প্রতিরোধ দিবস হিসেবে পালন করি এবং আমরা জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছি। আমরা বিগত 16 বছর যাবৎ আমরা এখানে ব্যাপারটাকে পুরোপুরি রাজনৈতিক আমি এই কারণে বলছি যে দেখুন, ভারতের বিরোধিতা আমরা যতভাবেই করি না কেন, ভারতের সম্পর্কে আমরা যত কিছু এখানে বলি না কেন, যদি আমরা রাজনৈতিক বিষয়টাকে এখানে ইন্ডিকেট করতে না পারি তাহলে কিন্তু আমরা মোকাবেলাটা করতে পারবো না। বিশেষ করে ভারতের এই তাবেদার সরকার যখন ক্ষমতায় ছিল তখন সরকারি মহল থেকে কোনো প্রকার টুটা শব্দ কিন্তু করা হয়নি, বরং তারা যখন আমাদেরকে বন্যায় ভাসিয়ে দিত তখন সেটার ইউজফুলনেস কি সেটা শেখ হাসিনা এখানে জনগণের সামনে তুলে ধরতেন, তার বেনিফিট কি আছে আসলে। এই যে বাংলাদেশ উৎপাদিত ইলিশ বাংলাদেশের মানুষ কিনে খেতে পারতো না, বাংলাদেশের মানুষকে ইলিশ থেকে বঞ্চিত করা হতো, অথচ ভারতে টন টন ইলিশ পাঠিয়ে দিত, সেটা নিয়ে কথা বলতে গেলে আমরা হয়ে যেতাম দেশদ্রোহী। এখানে আবরারের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের, বুয়েট ছাত্র, তাকে এই নির্মমভাবে হত্যা করেছিল ছাত্রলীগের সন্ত্রাসীরা। কেন? তার কারণ হচ্ছে ভারতের বিরোধিতা করেছিল আবরার এবং সে বলেছিল যে এখানে এই বাংলাদেশের জনগণ ইলিশ খাওয়ার পরে যেটা থাকবে সেটা ভারতে পাঠানো হবে, বাংলাদেশের জনগণের যে ন্যায্য হিস্সা পানির সেটা আমরা চাই, ভারতকে সেই ন্যায্য হিস্সা এখানে দিতে হবে। আন্তর্জাতিক আইন তারা একের পর এক লঙ্ঘন করবে আর বাংলাদেশ সরকার চুপচাপ বসে থাকবে, এটা হতে পারে না। ফলে একটু চিন্তা করেন, আবরার যে কথাগুলো বলেছিলেন সেটা কিন্তু রাজনৈতিক, একেবারে রাজনৈতিক বিষয়গুলোকে ইন্ডিকেট করে কথা বলেছে এবং সেই কারণেই তাকে রাত ভর পিটিয়ে হত্যা করে ফেলেছে। আপনারা এখানে জানেন যে বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠী আছে, এখনও আছে, যারা এনিয়ে বিনিয়ে ভারতকে বন্ধু রাষ্ট্র হিসেবে উপস্থাপন করার চেষ্টা করে এবং 1971 সালের সময় ভারত এখানে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিল সেটাকে ফলাও করে প্রচার করার চেষ্টা করে। তাদের উদ্দেশ্যে দু একটি কথা এখানে বলা দরকার। সেটা হচ্ছে 1971 সালের সময় বাংলাদেশের জনগণকে ভারতের জনগণ সহযোগিতা করেছিল, বাংলাদেশের জনগণকে আশ্রয় দিয়েছিল ভারতের জনগণ। ভারত রাষ্ট্রের এখানে আসলে তেমন কোনো ভূমিকা নেই। বাংলাদেশের জনগণের পক্ষে ভারতের লড়াকু জনগণ সবসময় ছিল, এখনও আছে এবং আমরা সেটা একেবারেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং আমরা সেই যে তাদের যে অবদান সেটাকে আমরা একেবারেই কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। কিন্তু যারা এখানে বলার চেষ্টা করেন যে 1971 সালের সময় যদি ভারত এখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহযোগিতা না করতো তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না, তাদের সঙ্গে আমি একেবারেই তীব্র বিরোধ করে এই একটি কথা এখানে জানাতে চাই যে 9 মাসের জায়গায় হয়তো 9 বছর লাগতো, কিন্তু বাংলাদেশ স্বাধীন হতোই। বাংলাদেশের স্বাধীনতা কেউ ঠেকিয়ে রাখতে পারতো না। বাংলাদেশে এই যে সহযোগিতার ঢাকঢোল পেটানো হয়, আমরা সেই ইতিহাস জানি না যে ভারতীয় বাহিনী তারা কখন বাংলাদেশে সহযোগিতা করতে এসেছিল। অনেকগুলো মাস এখানে চলে যাওয়ার পরে শেষ মুহূর্তে তারা এসেছে, সেটা কি বাংলাদেশের জনগণ জানে না? সেটা কি বিশ্বের জনগণ জানে না? সুতরাং এসব ভাওতাবাজি বন্ধ করেন। আর এই যে বলা হয় যে ইন্দিরা গান্ধী বিভিন্ন দেশে গিয়ে বাংলাদেশকে নিয়ে লাইন লবিং করেছে যাতে তাদেরকে স্বাধীনতা দেওয়া হয়, সেই ব্যাপারে যাতে তারা কথা বলে, সেক্ষেত্রে আমি একটা কথা জানিয়ে রাখতে চাই যে ইন্দিরা গান্ধী যে লাইন লবিং তখন করেছিল সেটা কি বাংলাদেশের স্বার্থে করেছিল নাকি ভারতের স্বার্থে করেছিল? পাকিস্তান যদি তখন জিতে যেত তাহলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতো কে? ভারত। সুতরাং ভারত যা করেছে সেটা তার নিজেদের স্বার্থে করেছে। ফলে বাংলাদেশকে নানানভাবে এই হীনভাবে দেখার যে মনোভাব, এই মনোভাব থেকে ভারতের বেরিয়ে আসার সময় হয়েছে। বাংলাদেশের জনগণের মধ্যে আজকে যে তরুণ প্রজন্মটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই তরুণ প্রজন্মটি জানে রাজনীতি কি, পররাষ্ট্রনীতি কি,
আন্তর্জাতিক রাজনীতি কি, কিভাবে দেশ চলে, কিভাবে এখানে এক দেশ অন্য দেশের উপরে আগ্রাসন চালায়, কিভাবে যুদ্ধগুলো সংঘটিত হয়, কে কার স্বার্থে এখানে যুদ্ধ চাপিয়ে দেয়, এই সমস্ত কিছু আমরা জানি। সুতরাং ভারত যদি এখানে আমাদেরকে ডমিনেট করতে চায়, এখানে পূর্বের মতো আগ্রাসন চালাতে চায়, সেটা বাংলাদেশের এই তরুণ প্রজন্ম মেনে নেবে না। সুতরাং ভারতকে হুঁশিয়ার করতে চাই যে বাংলাদেশ থেকে হাত গুটাও। বাংলাদেশে এই যে জল সন্ত্রাস তোমরা করছো, এটা অবিলম্বে বন্ধ করো। কারণ বাংলাদেশ কিন্তু পাল্টা প্রতিরোধ করতে জানে। এত ছোট করে দেখার কোনো অবকাশ নেই। বাংলাদেশে আগের বাংলাদেশ এখন আর নেই। যেমনটি হুঁশিয়ারি উচ্চারণ করেছিলাম সে 2015 সালে ভারতের প্রধানমন্ত্রী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী, কসাই নরেন্দ্র মোদী বাংলাদেশে এসেছিল এবং সেই বাংলাদেশে আসার বিরোধিতা করে দাঁড়িয়েছিলাম। বাংলাদেশে যে আগ্রাসন চালায় সেই আগ্রাসনের বিরোধিতা করে দাঁড়িয়েছিলাম। এবং তখন এই বাংলাদেশ পুলিশ, এই শেখ হাসিনার পুলিশ গ্রেফতার করে নিয়েছিল আমাদেরকে, আমি তার মধ্যে ছিলাম। সেই 15 সালে আমাকে যখন গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছিল, তখন আমি বলেছিলাম আঙুল উঁচিয়ে যে তুমি আমার আকাশ থেকে সরাও, তোমার ছায়া তুমি বাংলা ছাড়ো। হিন্দুত্ববাদী খনি নরেন্দ্র মোদীর বাংলাদেশে কোনো ঠাঁই হবে না। এবং তারপরে আমাদেরকে প্রিজন ভ্যানে করে নিয়ে গিয়েছিল পুলিশ। আমাদের ইতিহাস লড়াইয়ের ইতিহাস। কোনো প্রকার আগ্রাসন আমরা এখানে মানব না। যত প্রকার আগ্রাসন এখানে চালানোর বন্দোবস্ত করবে ভারত সরকার, ঠিক ততটাই প্রতিরোধী হবে বাংলাদেশের জনগণ। কাজেই বাংলাদেশ থেকে হাত গোটাও, এটা বাংলাদেশ থেকে হুঁশিয়ারি। ফলে আগামী দিনে ভারত যাতে এই হুঁশিয়ারি মনে রেখে তার পররাষ্ট্রনীতি এখানে নির্ধারণ করে। যদি বন্ধুত্ব হতেই হয় তাহলে সেটা হবে সমানের সমান। কোনো প্রকার দাসত্ব মানব না। দাসত্ব আগেও মানিনি, এখনও মানব না। পাকিস্তানের দাসত্ব যেরকম মেনে নেইনি, ভারতের দাসত্ব মানার কোনো প্রশ্নই নেই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।